সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বে চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা কিছু কমেন্টস পাচ্ছিলাম এইচএসসি বাংলা লেভেলের নিয়ে। যদিও আমি বলে রাখি যে আমি বাংলার আসলে শিক্ষক না, ম্যাথমেটিক্সটাকে অনেক বেশি ভালোবাসি আর বাংলাটা নিজে পড়ার চেষ্টা করি, অনেক বেশি গদ্য গল্প বা উপন্যাস এগুলো পড়ি। সেই ধারাবাহিকতাতে আমরা চিন্তা করছিলাম যে বাংলাটা আমি যতটুকু জানি ততটুকু একটু জানানোর চেষ্টা করছিলাম। আমি এখনো বলতে পারবো না যে আমি আসলে পারফেক্টলি আপনাদেরকে উপস্থাপন করতে পারবো কি পারবো না। তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগছে আমাদের এই ধারাবাহিক আলোচনা সেটাও যদি আপনারা একটু জানান আমরা খুব বেশি খুশি হব। তো অনেক বেশি কথা বলছিলাম, এ পর্যায়েতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী রচিত এই উপন্যাসটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এই উপন্যাস আলোচনা করার আগে কিছু বিষয় আমরা একটু আলোচনা করে নিই। এই জায়গাটাতে জীবন ও বৃক্ষ এটি একটি প্রবন্ধ। আমরা জানি যে প্রবন্ধ এর আগে আমরা বিভিন্ন গল্প বা উপন্যাস টাইপের কিছু একটা পড়ছি, ছোট গল্প, যেমন বিড়াল গল্পটা ছিল হচ্ছে, বিড়ালের ব্যাপারটা ছিল হাস্যরসাত্মক, তাই তো, হাস্যরসাত্মক বা কৌতুক মিশ্রিত ব্যঙ্গাত্মক রচনা। বিড়ালটা ছিল ব্যঙ্গাত্মক রচনা, যেটা আমরা বলি ব্যঙ্গাত্মক রচনা, ঠিক আছে। তো ঠিক তেমনি ভাবে এরপর অপরিচিতা ছিল। অপরিচিতা কিন্তু একটি ছোট গল্প, ঠিক আছে, অপরিচিতা ছোট গল্প, উপন্যাসের মতো ছোট গল্প। তো এরপরে আমরা যেটা পাইলাম হচ্ছে আমার পথটা হচ্ছে প্রবন্ধ। ঠিক একইভাবে আমরা যদি বলি যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনাটাও প্রবন্ধ। তো এখানে জীবন এবং বৃক্ষ এটিও হচ্ছে প্রবন্ধ। তো প্রবন্ধ সম্পর্কে যতটুকু আমরা জানি সেটা হচ্ছে প্রবন্ধ শব্দের অর্থটা প্রবন্ধ, এই শব্দটার বিশ্লেষণ যদি করি তাহলে পাওয়া যায় প্রবিষ্ট। প্রবন্ধ এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়া যায় যে প্রকৃষ্ট রূপে বা ভাবে, যেটাই আমরা বলি প্রকৃষ্ট ভাবে বন্ধন। এই বন্ধনটা বলতে কি বোঝায়? এটি বেসিক্যালি আমরা যদি বলি যে তথ্য উপাত্ত অথবা তথ্য ও যুক্তি, যেটা আমরা বলবো তথ্য এবং যুক্তি, এই তথ্য এবং যুক্তির মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে যদি আমরা বিশদ রচনা করি বা বেশি কিছু বলি কোনো বিষয় সম্পর্কে, হতে পারে সেখানে তথ্য দিলাম আগে থেকে যে তথ্যগুলো পরিচালিত মানে হচ্ছে আছে সেই তথ্যর আলোকে দিতে পারি, অথবা আমি আমার যুক্তি উপস্থাপন করলাম যে এই ধরনের বিষয়গুলো। যেমন ধরুন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এক ধরনের যুক্তি উপস্থাপন করছেন যে আমাদের দারিদ্রতার কারণগুলো কি কি। তো দারিদ্রতার কারণ হিসেবে তিনি কিছু যুক্তি উপস্থাপন করছেন। আবার একইভাবে যখন জাদুঘরে কেন যাব, এটার থেকে দেখবেন যে অনেক বেশি তথ্যবহুল, বিভিন্ন সাল বা সংখ্যা দেওয়া আছে। তার মানে তথ্য এবং যুক্তির মাধ্যমে, বিভিন্ন যুক্তির মাধ্যমে বা বিভিন্ন তথ্যর মাধ্যমে আমরা যদি কোনো একটা বিশদ রচনা করি তাহলে তাকে আমরা বলি প্রবন্ধ। আশা করি প্রবন্ধ সম্পর্কে বুঝতে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। গল্প এবং উপন্যাস সেটা হচ্ছে কোনো কাহিনী, যেখানে কোনো চরিত্র থাকবে সেটার উপরে কোনো কাহিনীটাকে তুলে ধরাটাই হচ্ছে গল্প। আর সেই কাহিনীটা যদি বড় আকারে সমাপ্তি টানা হয় সেটা হচ্ছে উপন্যাস। যে কাহিনীটা সমাপ্তি টানা হয় তাকে আমরা বলি উপন্যাস। এরপরে আসে যে নাটক। নাটকের বিষয়টা হচ্ছে যে কোনো গল্প বা ঘটনা সেটাকে উল্লেখ করে যদি কোনো চরিত্রের মধ্যে কথোপকথন হয়, সেই কথোপকথনটাকে তুলে ধরাটাকে হচ্ছে নাটক, যেটা মঞ্চে আমরা সাধারণত করতে দেখি। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় আমাদেরকে একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী এবং আমাদের আরেকজন লেখক ছিলেন হচ্ছে কাজী মোতাহার হোসেন। আরেকজন লেখক হচ্ছেন কাজী মোতাহার হোসেন। দুজন আলাদা ব্যক্তি, নামের বানানের মধ্যে একটু দেখবেন, কাজী মোতাহার হোসেন।
চিত্র দেখলেও আপনারা বুঝতে পারবেন অবশ্যই যে দুইজনের দুইটা চিত্র যদি আমি এখন দেখাই। তো আমার এই যে ভিডিওটার বাম পাশে যিনি আছেন ইনি হচ্ছে মূলত এই রচনাটির রচয়িতা মোতাহের হোসেন চৌধুরী। ইনি হচ্ছেন মোতাহের হোসেন চৌধুরী। ওনার একটা বিখ্যাত ডায়লগ আছে, আমরা শেষ এইটাতে দেব। আর আমরা যাকে বলি যে কাজী মোতাহার হোসেন, উনি হচ্ছে ডান দিকের, যে কাজী বুঝতেই পারতেছেন যে মৌলবী টাইপের কিছু একজন হবেন। তো ইনি হচ্ছেন কাজী মোতাহার হোসেন। তো দুইজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। আমাদের রচয়িতা হচ্ছেন ইনি, যার নাম হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। এই নামের ক্ষেত্রে যেন আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বে না পড়ি। তো এই জায়গাটাতে আরো কিছু কথা লিখে রাখতে পারেন যে প্রথমে জীবন এবং বৃক্ষের পাশে, এটি হচ্ছে চলিত ভাষায় রচিত। চলিত ভাষায় রচিত, কেননা এই প্রশ্নটা আসে যে জীবন ও বৃক্ষ কোন ভাষায় রচিত। তো এটি হচ্ছে চলিত ভাষায় রচিত একটি প্রবন্ধ। আর এই জীবন ও বৃক্ষ, এই বলবো যে যদি আমি বলি এটা হচ্ছে প্রবন্ধ, এই প্রবন্ধটাতে লেখক মোতাহের হোসেন চৌধুরী জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এখানে লিখে রাখেন মূল ভাবটা। আমি যদি মূল ভাবটা লিখি তাহলে লিখে ফেলতে পারেন যে জীবনকে তিনি তুলনা করেছেন বৃক্ষের সাথে। তাহলে জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। কিভাবে তুলনা করছেন আমরা ওইটাতে রচনাতে আসব, রচনাতে ওটা আমরা বর্ণনা করব ইনশাল্লাহ। তো চলুন আমরা সরাসরি রচনাতে চলে যাই। যদিও লেখক পরিচিতিটার বাইরে, আমরা লেখক পরিচিতি যেহেতু বইয়ে যতটুকু আছে বুঝতে পারবেন, তো এর বাইরেও আমরা কিছু আলোচনা করব কিছু বিষয়। আগে রচনাটা পড়ি। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। দেখুন কত সুন্দর করে কথা বলছে। আমরা কি জানি যে একটা সমাজ বা একটা দেশ, একটা রাষ্ট্র আমাদেরকে 5টি মৌলিক চাহিদাটা পূরণ করে থাকে। এক হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই 5টি মৌলিক অধিকার। তো এখানে কি বলছেন, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নাই। এই যে আমরা এই 5টা সুবিধাটাকে আমরা বলতেছি, এই 5টা সুবিধা হচ্ছে টিকে থাকার জন্য, যে মানুষ বেঁচে থাকার জন্য আমাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা দরকার। কিন্তু এই জিনিসগুলো কি মানুষকে আসলে বড় করে তোলে? আমি এই জিনিসগুলো একটা সন্তানকে প্রোভাইড করলাম, কিন্তু তার ভিতরে কি মানবিকতা তৈরি হয়ে যাবে? আসলে কিন্তু তৈরি হওয়ার কথা না। মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবন আগ্রহ জাগিয়ে দেওয়া, এটা হচ্ছে বড় কাজ। এখন এই জায়গাটাতে লিখে ফেলতে পারেন সমাজ বলতে এখানে আমাদেরকে বোঝাচ্ছে দেশের কাজ বা রাষ্ট্রের কাজ। দেশের কাজ বা রাষ্ট্রের কাজ শুধুমাত্র যে টিকে থাকার সুবিধা দেওয়া না। কি করতে হবে? তাদের কাজ করতে হবে বিকশিত জীবনের। এটার পাশে লিখে রাখতে পারেন যে বিকশিত জীবনের জন্য যেটা বলা হয় বিকশিত জীবন, মানুষ যখন পরিপূর্ণতা, বিকশিত জীবনের বলতে বোঝা যাচ্ছে যে আমরা যখন যে পরিপূর্ণতা লাভ করে। পরিপূর্ণতা কোন ক্ষেত্রে লাভ করে? আপনি অর্থবিত্ত এগুলো পেয়ে গেলেন তাহলে কি পরিপূর্ণ হয়ে গেল? না, তার ভিতরে যখন মানবিকতার গুণগুলো প্রকাশ পায় তখন তাকে আমরা বলি হচ্ছে বিকশিত জীবন। এরপর কি বলছে দেখুন, স্বল্প প্রাণ। তো স্বল্প প্রাণ মানে হচ্ছে অল্প প্রাণ। এই অর্থটা আপনারা যদি করতে চান যে স্বল্প প্রাণ বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আমরা বলি যে কই মাছের প্রাণ, সেইটা কি বৃহৎ প্রাণ, অর্থাৎ সহজে পরাস্ত হওয়ার মতো না। কিন্তু স্বল্প প্রাণ যখন বলবো তখন তার মানে বিপরীত, যিনি খুব সহজে পরাস্ত হয়ে যান। অর্থাৎ সাপোজ পুঁটি মাছের প্রাণ এরকম, আত্মাটা ছোট। আমরা কথায় কথায় বলি যে তোর আত্মাটা আসলে পুঁটি মাছের মতো ছোট। তো স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি। স্থূল বুদ্ধি বলতে বোঝায় কি যে স্থূল এবং এর বিপরীতটা কি আমরা জানি। স্থূল এর বিপরীত শব্দটা হচ্ছে সূক্ষ্ম। যখন আমি বলি যে এই ব্যক্তিটা সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন, তার মানে কি? যখন আমি তাহলে স্থূল বুদ্ধি বলবো তার মানে যার ভিতরে সূক্ষ্ম বিচার বুদ্ধি জ্ঞান নাই তাকে আমরা বলতেছি স্থূল বুদ্ধি। অর্থাৎ সূক্ষ্ম বিচার করার মতো তার সামর্থ্য নাই, মাথায় কাজ করে না। জোর জবরদস্তি প্রিয়,
বা এখানে লেখা আছে জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। তো জবরদস্তি বলতে কি বোঝায়? যে গায়ের জোর খাটানো। আমি কোনো একটা কাজের জন্য আমি আমার গায়ের জোর খাটালাম, যে এটা আমি আমার মানে হচ্ছে নিজের জোরে যে এটা তোমাকে করতে হবে, যদিও মানুষ এটা নিজ থেকে করতে চাচ্ছে না, কিন্তু আমি গায়ের জোর দেখিয়ে জবরদস্তি করে সেটা হাসিল করলাম, সেটা জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাহলে এখানে প্রশ্নটা আসতে পারে যে সংসার পরিপূর্ণ হয়ে আছে কিসে? সংসার পরিপূর্ণ হয়ে আছে তিন ধরনের জিনিসে, স্বল্প প্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষে। এই তিনটার মাধ্যমে কিন্তু আমাদের সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলা নয়, এটা হচ্ছে যে তারা নিজেরা নিজেদের কাজ তো ঠিকঠাক মতন করতেছে না, নিজেদের জীবন সার্থক এবং সুন্দর করে তুলতেছে না, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। যেমন একটা সুন্দর ব্যাখ্যা দিই, যে আপনি যখন, যেমন আমরা ইউটিউবের ক্ষেত্রে ভিডিও বানাচ্ছি, সাপোজ আমাদের ভিডিও ভালো খারাপ ডিফারেন্স হতেই পারে। এখন আপনি নিজে থেকে ভিডিওটা তৈরি করলেন না, নিজে থেকে ভিডিও বানালেন না, কোনো ধরনের শিক্ষা দিলেন না, কিন্তু কমেন্টস বক্সে এসে কমেন্টস করে যাচ্ছেন, এর চাইতেও সহজ পদ্ধতি আছে, এর চাইতেও সহজভাবে বোঝানো যায়। আচ্ছা ভাই বুঝলাম তো সহজভাবে বোঝানো যায়, তাহলে আপনি একটা ভিডিও বানান না, বানিয়ে আমাদেরকে বলেন যে এই ভিডিওটা দেখেন, এর চাইতে সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আপনি সেটাও করবেন না, আবার আমরা যতটুকু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি সেটাও আপনাদের সহ্য হবে না। এর অর্থটা হচ্ছে যে তারা তাদের কাজ নিজের জীবনকে সার্থক এবং সুন্দর যেমন করে তুলতেছে না, ঠিক এমনি ভাবে অপর যে সার্থকতা বা সুন্দর করে তুলবে তাদের জীবনটা, সেটাও কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই জায়গাটাতে আরো কয়েকটা জিনিস আমাদের খুব দরকার। এখানে হচ্ছে যে এই যে সার্থক এবং সুন্দর করে তোলে না, কারা তোলে না? এই জোর জবরদস্তি প্রিয় মানুষগুলো, স্বল্পপ্রাণ বা স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষগুলো তাদের নিজেদের জীবন কিন্তু সার্থক এবং সুন্দর করে তোলে না। এখানে আর একটা প্রশ্ন হতে পারে যে অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করে কারা? অন্তরায় সৃষ্টি করে স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষেরা। এরপর বলা আছে যে দেখুন, প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। তো তাহলে কাদেরকে এই জিনিসটা স্পর্শ করেনি? এক হচ্ছে জবরদস্তি প্রিয় মানুষদেরকে। কি স্পর্শ করেনি? প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ। এখানে প্রেম বলতে বোঝাচ্ছে মানবতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের প্রেম, সেটাকে বোঝাচ্ছে হচ্ছে প্রেম, মানবিকতা। সৌন্দর্যের স্পর্শ মানে হচ্ছে কোনো কিছুকে দেখে আমি সুন্দর, তার প্রশংসা করার ক্ষমতা, এই জিনিসটা বা সেই সৌন্দর্যে বিমোহিত হওয়া, এই জিনিসটা তাকে স্পর্শ করেনি। কেউ যদি বলে যে রাত্রের এই পূর্ণিমা চাঁদটা কেমন, বলবে কি যে ভাতের মতন সাদা হয়ে আছে। অথবা যেমন একটা আছে যে কাশফুল দেখেছো কখনো? উত্তরে আসে হ্যাঁ, ভাতের মতো সাদা। অর্থাৎ যখন সে বাহ্যিক সৌন্দর্যটা তার নিত্য প্রয়োজনীয় উপকরণের সাথে মিলিয়ে ফেলে, যে আমি আমার সৌন্দর্য হচ্ছে কাশবনের একটা সৌন্দর্য আছে, নিজস্ব সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের দিকে আমি, সেই সৌন্দর্য আমাকে স্পর্শ করতেছে, আমাকে স্পর্শ করতেছে কি যে আমার ভাত, আমার খাবার, আমার অর্থ, আমার পোশাক আশাক, এগুলো আমাকে স্পর্শ করতেছে, কিন্তু বাইরের যে সৌন্দর্য আছে, প্রকৃতির সৌন্দর্য, এটা আমাকে স্পর্শ করেনি। তো সেটাই বলছে, এই জবরদস্তি প্রিয় মানুষগুলোর প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। এই জায়গাটাতে আরেকটা জিনিস আমি অ্যাড করব। আমি যখন আব্বুকে বলতাম যে আব্বু তুমি রাজনীতি করে আসলে কি পাইছো, কেন রাজনীতি করো, সেনাবাহিনী থেকে এসে কেন রাজনীতি করছো, বলছে, উনি একটা কথাই বলছে যে আমি যখন মারা যাব, আমার জানাজাতে কতজন মানুষ আসে এবং কতজন মানুষ আমার ব্যাপারে ভালো কিছু বলে সেটা একটু দেখিস, আর ঠিক একইভাবে গ্রামের অন্য কোনো মানুষের ক্ষেত্রে সেটা করে কিনা তাও একটু দেখিস। আমি সেই উত্তরটা পেয়ে গেছিলাম, যেখানে জানাজাতে অসংখ্য মানুষ, যারা আমি যখন কথা বলতেছিলাম তখন অনেক বেশি কান্না করতেছিল। সো এটা হচ্ছে যে তাদেরকে প্রেম অর্থাৎ মানবিকতা স্পর্শ করছে, মানবতা স্পর্শ করছে,
সৌন্দর্য স্পর্শ করছে, এই জন্য তারা কিন্তু মানুষের মধ্যে নিজেদের জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন। তো যাদের স্পর্শ করেন তারা কি, তারা হচ্ছে নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। তো এই জায়গাটাতে আমরা বলতে পারি যে এই যে বিকৃত বুদ্ধি, এই শব্দটার পাশে লিখে রাখতে পারেন যে সঠিক চিন্তা চেতনাহীন। বিকৃত বুদ্ধি মানে এখানে আমরা পাগল বলবো না, এটা পাগল বলা ঠিকও হবে না, কারণ আমি আম জনগণ সবাইকে পাগল বলতেছি যে যারা মানবতাহীন তারা সবাই পাগল, এরকম না। বিকৃত বুদ্ধি বলতে বোঝাচ্ছে যে সঠিক চিন্তা চেতনা, তাদের ভিতরে সঠিক চিন্তা চেতনাটা আসতেছে না। তো এখানে লিখতে পারেন সঠিক চিন্তা চেতনাহীন। তো এই জিনিসটা সঠিক চিন্তা চেতনাহীন। এখন এদের একমাত্র দেবতা অহংকার। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কাদের একমাত্র দেবতা অহংকার? এই যে জবরদস্তি প্রিয় মানুষের, স্থূলবুদ্ধি মানুষের, স্বল্পপ্রাণ মানুষের একমাত্র দেবতা হচ্ছে তাদের অহংকার। দেবতা বলতে বোঝাচ্ছে কি, তাদের কিচ্ছু নাই। যখন আপনাকে বলে যে তোর কিছু নাই, কেউ নাই, যার কেউ নাই কি আছে? সৃষ্টিকর্তা আছে বা আল্লাহ আছে। আর এই জবরদস্তি প্রিয় মানুষেরা আছে শুধুমাত্র অহংকার। তো সেই অহংকারটা কি কি সেটা আসতেছে আমরা দেখেন। তারই চরণে তারা নিবেদিত প্রাণ, অর্থাৎ এই অহংকারের দিকেই তারা ঝুঁকে থাকে, অহংকারকেই প্রণাম করে, অর্থাৎ অহংকার সারাক্ষণ করেই যেতে থাকতেছে এই ধরনের। তো এই অহংকারটা কারা করতেছে? এই স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষেরা। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানোই এদের কাজ। তাহলে এখানে আপনারা কিছু জিনিস লিখে রাখেন যে যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে অহংকার কত প্রকার। তাহলে আমরা পেলাম অহংকার 3 প্রকার। আমরা একটু বর্ণনা করব। অহংকার 3 প্রকার। 1 নাম্বার অহংকারটা হচ্ছে ব্যক্তিগত অহংকার। এই ব্যক্তিগত অহংকার বলতে কি বোঝাচ্ছে? যে আমি মনে করুন যে মানুষের সামনে বললাম আমার 50,000 স্টুডেন্ট আছে, 50,000 সাবস্ক্রাইবার আছে, 1 লাখ সাবস্ক্রাইবার আছে, 1.5 লাখ সাবস্ক্রাইবার আছে, আমি তো অনেক ফেমাস। সো এটা আমার জন্য ব্যক্তিগত অহংকার। অথবা আমার নাম, অথবা ধরুন যে আমি অনেক ভালো একজন শিক্ষার্থী, তো তাহলে আমি বললাম যে আই এম দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আমার মতন এরকম ভালো ছাত্র কেউ নাই। এর অর্থটা হচ্ছে ব্যক্তিগত অহংকার প্রকাশ পাচ্ছে। তার মানে তার ভিতরে প্রেম বা সৌন্দর্যের স্পর্শ সে লাভ করেনি যখন তার ব্যক্তিগত অহংকারটা প্রকাশ পায়। দ্বিতীয়ত পারিবারিক অহংকার, বংশমর্যাদা যখন আসে, যে আমার বাবা ছিল চেয়ারম্যান, আমার বাবা সেনাবাহিনীতে কাজ করেছেন, আমার বাবা তিনি অনেকগুলো মেডেল পেয়েছেন। সো এইটা নিয়ে যখন আমি মানুষের সামনে বড় গলায় বলবো যে আমি তো এইটা উনার সন্তান, সো পারিবারিকভাবে বংশ, আমি ভুইয়া বংশের সন্তান, তো এটা হচ্ছে পারিবারিক অহংকার। যেমন অনেকে অনেকে অনেক সময় আমরা দেখি যে ই করে যে নায়কদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি দেখা দেয়। নায়কদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি দেখা দেয় যে নায়ক হলেই তার বংশ কি আছে সেটা বিষয় না, তাই সে নায়কের সাথে শেষে লাগাতে হবে খান। তো এটা হচ্ছে পারিবারিক অহংকার। আর আরেকটা অহংকার আছে হচ্ছে যে সেটা হচ্ছে জাতিগত অহংকার। জাতিগত অহংকার মধ্যে যদি আমি বলি, আমরা অসাম্প্রদায়িক অবশ্যই। তো জাতিগত অহংকারের মধ্যে যেমন কিছু এখন যেটা চলতেছে বর্ণ প্রথা। সো আপনি সাদা আর একজন কালো, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী, একজন পাহাড়ি, তো তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তো এই তাদের উদ্দেশ্যে আপনি জাতিগত বৈশিষ্ট্য অহংকারগুলো তুলে ধরতেছেন যে আমি তো অমুক বংশের বা অমুক জাতির, মুসলিম জাতি হোক, হিন্দু জাতি হোক। যেমন ইন্ডিয়াতে একটা জিনিস ঘটতেছে যেটা হিন্দুরা মুসলমানদের উপরে একটা অত্যাচার করতেছে, বা অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্ন জাতির উপরে যেমন সাদা কালোর উপরে অত্যাচার বা কালো সাদার উপরে অত্যাচার করতেছে। সো এটা হচ্ছে জাতিগত অহংকার যখন প্রকাশ পায়, তার মানে তার ভিতরেও কিন্তু প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি। সাদা কালোর মধ্যে যে সৌন্দর্যটা বা এর বাহিরেও যে অনেক কিছু সুন্দর আছে সেই জিনিসটা তাদের মধ্যে স্পর্শ করেনি। এর অর্থটাই হচ্ছে তাদেরকে, মূল কথাটা কি, মানবতা বা মানবিকতা বা মানব প্রেম, যেটা আমরা বলবো মানবিকতা বা মানব প্রেম কিন্তু আসেনি। যেহেতু মানব প্রেম আসেনি বা মানবিকতা আসেনি, এই কারণেই এরা এরকম হয়ে গেছে।
তো এই জাতিগত অহংকারের কথা বলতেছে, এসবের নিশান ওড়ানোই ওদের কাজ। নিশান অর্থ লিখতে পারেন পতাকা, নিশান অর্থ পতাকা। তো এই নিশান ওড়ানোর অর্থটা হচ্ছে যে আমি পতাকা কখন ওড়াই, নিজের সম্মান, যে আমি এই বাড়িটা হচ্ছে রাষ্ট্রীয় সরকারি ভবন, এর অর্থটা হচ্ছে যে প্রকাশ করার জন্য যে এটা কিন্তু সরকারি ভবন, এটার আশেপাশে যখন থাকবে একটু সতর্ক থাকতে হবে, এটা সরকারি ভবন। তো পতাকাটা এভাবে উড়ানো হয়। তো আমি যখন অহংকারটা প্রকাশ পাচ্ছি, তার মানে আমি প্রকাশ করতে চাচ্ছি যে আমি অনেক হ্যাডোমালা ব্যক্তি বা অনেক কিছু, সো নিজের অহংকারটা প্রকাশ করে বেড়াচ্ছি। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে। দেখুন, এই মানুষগুলাই আবার কিছুদিন পর পরে মানব প্রেমের কথা বলে। আমি যদিও সমালোচনা করতে খুব অপছন্দ করি, তারপরেও বলি যে একজন মহিলা আছেন যিনি গার্মেন্টস সেক্টরটাকে এই মুহূর্তেটাকে লিড দিচ্ছেন, আমি নাম বলবো না। তো উনি ইউনিভার্সিটি লেভেলে এই মানব প্রেম বা মানবিকতা অনেক কিছু কথা বলে আসলেন। আমরা সেলুট জানালাম যে একজন মানুষ পেয়েছেন, একজন নেতার স্ত্রী পেয়েছি যিনি এত সুন্দর করে কথা বলতে পারেন, এত সুন্দর ইন্সপায়ারেশন দিতে পারেন। করোনার সময়টাতে সেই তিনিই বললেন যে ৮০ থেকে ৯৫% মানুষ পর্যন্ত চাকরি ছাড়া হবে, ৮০ থেকে ৯০% বা ৮০% পর্যন্ত মানুষ চাকরি ছাড়াই হতে পারে। এক্সাক্ট সংখ্যাটা আমি জানি না। এর আগে তিনি বললেন কি যে গরিব মানুষের মধ্যে এক ধরনের স্ট্যামিনা আছে যে তারা অসুখে এই করোনাতে আক্রান্ত হবে না, এই শক্তি তাদেরকে করোনা থেকে বাঁচিয়ে রাখে। দেখুন, যে গরিব মানুষদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, সেই গরিব মানুষদেরকে কিন্তু ইন্সপায়ারেশন দিচ্ছেন আগে অন্যভাবে, কিন্তু এখন যেহেতু তার ব্যবসায়িকভাবে তিনি লসে পড়ে যাবেন, এই জন্য তিনি গরিব মানুষকে ইন্সপায়ারেশন দিচ্ছে যে তোমাদের মনোবল বৃদ্ধি করো, তোমরা কাজে থাকো, মনোবল বৃদ্ধি করে রাখো, তাহলেই তোমরা করোনাকে জয় করতে পারবে। আসলে কি তাই? দেখুন, এই মানুষগুলো একসময় মানব প্রেমের কথা বলছে, আবার এই মানুষগুলাই যখন তাদের স্বার্থের ক্ষেত্রে আসছে তখন কিন্তু মানব প্রেমটা ভুলে গেছে, তারা তাদের ব্যবসায়িক লাভের দিকটাই এগিয়ে এনে রাখছে। আচ্ছা, আমি সমালোচনা করি না, যদিও কিছু কথা বলতেই হলো, কেননা এটা আসলে কথায় কথায় এসে যায়, কিন্তু তাতে নেশা ধরে না। এখন মনে করুন যে এই মানুষগুলা, আমি যে যার কথা বললাম, উনাকে যদি আমি দেখি যে আমার ইউনিভার্সিটির কোনো একটা প্রোগ্রামে এসে তিনি মানব প্রেমের কথা বলছেন, যে মানুষকে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো অন্ধ ব্যক্তি পাও তাকে রাস্তা পার করে দিবা, তুমি মানুষকে ভালোবাসবা, মানুষের জন্য কাজ করবা, এই ধরনের যদি কথা বলে, তাতে কি আমি আসলে ভুলবো? বলবো আরে উনি তো নিজেই তো ঠিক নাই, উনি এসে আমাকে কি জ্ঞান দেবেন? আগে উনি ঠিক হোক তারপরে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খুব বেশি মনে পড়ে। আপনারা সবাই জানেন চিনি খাওয়ার হাদিস, যে মিষ্টি খাওয়ার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মা তার সন্তানকে নিয়ে আসলো এবং অভিযোগ যে আমার সন্তান প্রচুর পরিমাণে মিষ্টি খায়, এত মিষ্টি খায় যে আমি এই মিষ্টিগুলো আর কিনে দিতে পারতেছি না, এত পরিমাণ মিষ্টি খায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন যাতে তিনি নিষেধ করে দেন বাচ্চাটা যেন মিষ্টি না খায়। কিন্তু ব্যক্তিগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিষ্টি প্রিয় ছিল, অর্থাৎ মিষ্টি খেতে বেশি পছন্দ করতেন। তিনি বললেন আপনি তাকে 7 দিন পরে নিয়ে আসেন। তিনি 7 দিন পরে আসার পরে তিনি তাকে, ওই বাচ্চাটাকে উপদেশ দিলেন যে তুমি আর মিষ্টি খাবে না। তখন তাকে প্রশ্নটা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, এই কথাটুকু কেন আপনি 7 দিন আগে বলেননি? বলেছিলেন যে আমি নিজেই মিষ্টি খাওয়া অনেক বেশি পছন্দ করি, আমি যদি সেই সময়টাতে তাকে উপদেশ দিতাম যে তুমি মিষ্টি খাবা না, তাহলে এটা আমার ভুল উপদেশ হতো। যেহেতু আমি আপনাকে বলেছিলাম ওই 7 দিনে আগে, তারপর থেকে আমি কখনো আর মিষ্টি খাইনি, যার কারণে আমি এখন উপদেশটা দিলাম যে তুমি আর মিষ্টি খাবে না। সো এই জিনিসটা দেখুন কতটুকু শিক্ষামূলক, যে যখন যে কাজটা করে তখন সেই কাজের যদি উপদেশ দেয় বা সেই ধরনের কোনো উপদেশ দেয় তাহলে আমরা কিন্তু মেনে নিই, আদারওয়াইজ কিন্তু তা আমরা মেনে নিতে পারি না। তো মনে হয় আন্তরিকতা শূন্য উপলব্ধিহীন বলি। তাহলে কোন কথাটা? এই যে যখন মাঝে মাঝে মানব প্রেমের কথা বলছে, এই কথাগুলোকে বলতেছে যে আন্তরিকতা শূন্য, আরে মানব প্রেম এমনি এমনি করছে,
মানে আসছে বক্তব্য দেওয়ার জন্য, বক্তব্য একটা দিতেই হবে, এই জন্য নেতার বক্তব্য যেটা সেটাই কর্মীদের উদ্দেশ্যে বলে গেল যে আপনারা ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন। আরে হ্যাঁ তো নিজেই সৎ না, হ্যাঁ তো নিজেই কর্মীদের কাছ থেকে টেকা মেরে খায়। এখন আসুন তাহলে এখানে আরেকটা কথা হচ্ছে যে বুলি শব্দের অর্থটা কি? বুলি হচ্ছে কথার কথা, যে কোনো কথাটাকে আমরা বলি যে কথার কথা, সেটাকে এমনি এমনি বলছে, তো এটাকে বলি হচ্ছে কথার কথা। তো আশা করি প্রথম প্যারাটা কোনো সমস্যা নেই, আমরা সেকেন্ড প্যারাটাতে চলে যাবো। এই জিনিসগুলো একটু লিখে রাখবেন। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষের সূক্ষ্ম বুদ্ধি। দেখুন স্থূল বুদ্ধি বলছিল, এখানে আসে সূক্ষ্ম বুদ্ধি বলছে। সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলছে। যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে কাদের মধ্যে, যে এই বৈশিষ্ট্যগুলো যারা ছিল স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয়, তার বিপরীত বৈশিষ্ট্যগুলো কি কি হবে? মানুষের সূক্ষ্ম বুদ্ধি থাকতে হবে, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। দেখুন এখানে বলতেছে কি যে বড় মানুষ বলতে কি বোঝায়? মানুষের মতন, আমরা কথা কথা বলি না যে তোকে মানুষের মতো মানুষ হতে হবে, তাহলে ও কি আসলে গরু ছাগল আছে যে মানুষ হতে হবে? হ্যাঁ, মানুষ হতে হবে, মানবিকতার মানুষ হতে হবে, সঠিক চিন্তা চেতনার মানুষ হতে হবে, সুন্দর চিন্তা চেতনার মানুষ হতে হবে। তাকে আমরা বলি হচ্ছে বড় মানুষ, বড় মনের মানুষ। তো উদার হৃদয় মানে হচ্ছে মহৎ হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যে অনেক বেশি জ্ঞানওয়ালা ব্যক্তি, অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, গভীর জ্ঞানের অধিকারী, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ। তাদের কাছে টাকা বিষয় না, মানব প্রেমটাই হচ্ছে সবচেয়ে বড় আগে। যদি আমাদের উদাহরণটা বলতাম যে না, ব্যবসা আমরা সব দিনই করতে পারবো, অনেক ব্যবসা করছি, যেমন অনেক অনেক ব্যবসায়ী বলতেছেন যদি 10 বছর ধরে ব্যবসা করে যদি 1 বছরের ক্ষতি পূরণ করতে না পারি, তাহলে 10 বছর কেন ব্যবসা করলাম? এক্স্যাক্টলি। সো 10 বছর ধরে ব্যবসা করতেছেন, লাভ করতেছেন, এখন যদি কর্মীদেরকে আপনার ছাঁটাই করতে হয়, তাহলে আসলে 10 বছর ধরে কি ব্যবসাটা করছেন? সো ফ্যাক্ট হচ্ছে কিন্তু এটাই। তো জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়, তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন সাজ বা কাল নয়, সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে। দেখুন প্রথম আসতেছে কথাটা আসলো সজীব বৃক্ষ, সজীব বৃক্ষের উদাহরণটা নিয়ে আসছেন। তো এখানে একটা জিনিস যে জীবন আদর্শের প্রতীক, এই জীবন আদর্শের প্রতীক কি? জীবন আদর্শের প্রতীক হচ্ছে এই বৃক্ষ। তাহলে এই দুইটার সাথে লাইন করে রাখতে পারেন যে জীবন আদর্শের প্রতীক হচ্ছে বৃক্ষ যার বৃদ্ধি আছে। কেন কেন হচ্ছে সজীব বৃক্ষ হচ্ছে জীবন আদর্শের প্রতীক? সেটা হচ্ছে তার বৃদ্ধি আছে। বৃদ্ধি তো মানুষেরও আছে, গতি আছে, গতি বলতে কি মানুষেরও আছে, বিকাশ আছে, সেটা মানুষেরও আছে, ফুলে ফলে পরিপূর্ণ। এই জিনিসটা অনেক সময় আছে, অনেক সময় নাই। দেখুন কিভাবে আমরা আসতেছি, হয়ে অপরের ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। তাহলে এই ফুলে ফলে পরিপূর্ণ হয়ে আমরা অপরের সেবার জন্য প্রস্তুত হতে পারবো। এই ধরনের যারা কাজ করতে পারে সেটাকে বলতে পারছি যে আদর্শ মানুষ বা বড় মনের মানুষ। বৃক্ষের জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করা দরকার। এখন দেখুন বৃক্ষের জীবনের গতি এবং বিকাশ কি কি, যে গাছ আসলে কি করে। দেখুন গাছ গাছ আমাদের এখান থেকে কি নিচ্ছে? পানি নিচ্ছে, লবণ নিচ্ছে, নিয়ে খাদ্য প্রস্তুত করে নিজে টিকে থাকার সাথে সাথে, নিজে যখন টিকে আছে বৃদ্ধি হচ্ছে, নিজের বৃদ্ধি হচ্ছে, গতিপথ অর্থাৎ লম্বা হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে তার যে প্রাপ্তিটা সেটা কি? দুটা ফল, দুটা আম, ফুল বা ফল। এই ফুল বা ফলটা কাকে দিচ্ছে? আপনাকে দিচ্ছে। সে কিন্তু নিজে এই ফুল বা ফলটা গ্রহণ করছে না। তো তাহলে এর অর্থটা হচ্ছে যে তার জীবনের যে প্রাপ্তিটা সেটা কিন্তু অন্যের যে কাজ জন্য বিলিয়ে দিচ্ছে। এখন আমি যদি চিন্তা করতাম যে আমি এর আগেও অনেকবার বলছি যে যদি আমি কোচিং এ ক্লাস নিই, সাপোজ কোচিং এ ক্লাস প্রতি পার ক্লাস প্রতি 500 টাকা আমি পাই। এখন আমি যদি চিন্তা করতাম যে এই যে আমি ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, এই ভিডিওগুলো বছরের পর বছর সারা জীবন থেকে যাবে, এই স্টুডেন্টগুলো তো আমার কাছে পড়বে না,
যারা জানবে যে আমি ইউটিউবে ভিডিও বানাই তারা তো আমার কাছে পড়তে যাবে না, যে ওনার ভিডিও তো ওনার ক্লাস তো আমরা ইউটিউবেও দেখে নিতে পারি, সো দরকার তো নেই। তাহলে আমি যদি এই চিন্তাটা করে ইউটিউবে ভিডিও বানানোটা বন্ধ করে রাখতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, তখন আমরা যে ফলটা লাভ করতাম সেটা হচ্ছে নিজের জন্য ব্যবহার করতেছি। কিন্তু আমার কাছে চিন্তা ছিল যে না, জিনিস যতটুকু জানি সেই অংশটুকু শুধুমাত্র স্টুডেন্টদের কাছে আমি বিলিয়ে দেব, সেই আঙ্গিকেই আমি কিন্তু এই কাজটা শুরু করেছি। তো সেটাই বলছে। তো এখানে কয়েকটা জিনিস আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। বৃক্ষের কি আছে? বৃক্ষের আছে জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করার, জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করার মতন শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে বৃক্ষের আছে। নইলে সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা অসম্ভব হবে না। তাহলে বলছে কি যে এই যে যেহেতু যদি আমরা বৃক্ষের যে জীবনের গতি এটা এবং তার যে বিকাশ এটাকে যদি আমি আমার জীবনের সাথে মিলিয়ে না ফেলতে পারি, তাহলে মেলাতে না পারি, তাহলে আমরা সার্থকতাও পাবো না, দ্বিতীয়ত হচ্ছে পরিপূর্ণতার ছবিও আমাদের চোখের সামনে ভেসে উঠবে না। তো এখানে দুইটা জিনিস, সার্থকতা এবং পরিপূর্ণতা, তাহলে আমাদেরকে পেতে হবে এই দুইটা জিনিস, সার্থকতা এবং পরিপূর্ণতা। এই দুটোর মধ্যে পার্থক্যটাও আমি বলি। সার্থক, আপনি জিপিএ 5 পেয়েছেন, খুব ভালো রেজাল্ট করছেন, খুব ভালো চাকরি করেন, এটা হচ্ছে আপনি আপনার জীবনে সার্থক। কিন্তু সার্থক মানুষটাই পরিপূর্ণ না আপনার জীবনে যদি আনন্দ না থাকে, যে আপনার জীবনে আনন্দ নেই, আপনি সুখী না, আপনাকে মানুষ দেখলে সম্মান করে না, আপনাকে লোকচক্ষুর আড়ালে বলে যে ওর তো শালা তো ঘুষ খায়, সরি টু সে, এই ধরনের যদি কথা বলে থাকে, তার মানে আপনি কিন্তু মন থেকে শান্তি পাবেন না, পরিশ্রান্ত মানে পরিশান্তি পাবেন না, তার মানে আপনার জীবনে পরিপূর্ণতা পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমি আর একটা জিনিস বলবো, সাইকোলজিতে একটা কথা বলা আছে যে বেসিক নিডসের সবচাইতে উপর পর্যায়টাতে থাকে হচ্ছে আমাদের নিডস, যেগুলো ফুড হতে পারে, ঠিক আছে, খাদ্যটা সবার উপরে। এরপরে খাদ্যর পরে থাকে হচ্ছে বাসস্থান, অর্থাৎ প্লেস, যে জায়গাটাতে আপনি থাকবেন, অথবা এটাকে আমরা বলি যে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। ঘর কেন মানুষ তৈরি করে? জীবনের নিরাপত্তার জন্য। সো প্লেস বা নিরাপত্তাটা। এরপর যখন থার্ড স্টেপে আসে, এই দুইটা যখন পূর্ণ হয়ে যায়, আপনি খাবারও পেয়েছেন, জীবনের নিরাপত্তাও পেয়েছেন, তাহলে তখন আপনার ভিতরে কাজ করে যে সিকিং অফ লাভ, ভালোবাসা আপনার দরকার হবে। তখন ভালোবাসাটা আপনি আরেকজন মানুষের ভালোবাসা পেতে চাইবেন, মা বাবার ভালোবাসা পেতে চাইবেন। দেখবেন রাস্তার ছেলে সারাদিন খাবার নিয়েই ছুটতে থাকে, খাবার করে দৌড়াতে থাকে, সে কখনো এরকম পাগল পারা হয় না যে মা বাবা আমাকে কে বেশি ভালোবাসে, মা না বাবা। এইটা নিয়ে যুদ্ধটা করে কে? আমরা যারা আছি, যে ঘরের মধ্যে আমাদের খাবার আছে, থাকার জায়গা আছে, বেঁচে আছি, সো আমরা তখন চিন্তা করি যে মা কি আমাকে বেশি ভালোবাসে না আমার ভাইকে বেশি ভালোবাসে। সো লাভ বা সিকিং অফ লাভ, এই জিনিসটা কাজ করে থার্ড পজিশনে। অ্যান্ড দেন ফোর্থলি বা লাস্টলি সেলফ অ্যাকনোলেজমেন্ট বা আত্মসম্মান, বা আপনাকে কেউ সম্মান করুক, অ্যাকনোলেজমেন্ট, সেলফ অ্যাকনোলেজমেন্ট, আপনাকে কেউ সম্মান করুক, এই জিনিসটা অনেক বেশি কাজ করে। তাহলে আপনার যখন তিনটা পরিপূর্ণ হয়ে আসতেছে একে একে, তারপরে কিন্তু আপনি চাচ্ছেন মানুষ আপনাকে সম্মান করুক। আর যখন আপনি এই সম্মানটাও পেয়ে যাচ্ছেন, তার মানে আপনার কি এই পিরামিডটা কমপ্লিট, তখন আপনাকে বলতেছি আমি পরিপূর্ণ মানুষ। আর তার আগ পর্যন্ত যখন ফুড, প্লেস অ্যান্ড লাভ পাচ্ছেন, তখন পর্যন্ত আমি বলতেছি সার্থক মানুষ। তাহলে আমরা বুঝতে পারতেছি সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি আমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠলো। এরপর আসুন আমরা এরপরের প্যারাতে যাব। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, দাগিয়ে রাখুন। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। কিভাবে? বৃক্ষ খুব ছোট অবস্থাতে থাকে, ছোট অবস্থা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেয়ে ফল ধারণ করে, সেই ফলটা নিজে খায় না, আপনার জন্য বিলিয়ে দেয়। ঠিক একইভাবে যখন ফল ছাড়া থাকে বৃক্ষ, তখন কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যখন ফল আসে আপনাকে দিতে হবে, তখন কিন্তু মাথা নিচু করে ফেলে। অর্থাৎ এই জায়গাটাতে আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যে বৃক্ষ যত বেশি ফলবান, সে বৃক্ষ তত বেশি অবনত। সো যে বৃক্ষ বেশি ফল দেয়, বৃক্ষ ফল দিবে বেশি, তাহলে তার মাথাটা আস্তে আস্তে নিচু হওয়া শুরু হয়। অর্থাৎ আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন,
বুদ্ধি বিবেচনা বেশি হয়ে থাকে, তাহলে আপনি আস্তে আস্তে হয়ে যাবেন বৃক্ষের মতন বিনয় শিখে ফেলবেন। আর যদি আপনার ভিতরে এই শিক্ষাটা না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে বিনয়ী হতে পারবেন না। এখানে একটা উদাহরণ দিই, মনের কষ্টটা একটু দূর করি। অনেকেই ইউটিউবে গালি দেন, দিতেই পারেন, আপনাদের এমবি খরচ হচ্ছে, বাট দেখুন, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি না পারি তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন, বাট এটার কারণে যে আমাকে গালি দিলেন না, উদ্ধতপূর্ণ আচরণ করলেন এবং কমেন্টসে লিখেও গেলেন যে আমরা দেখি জন্যই তো তুই টাকা পাস, ঠিক আছে, একটা কমেন্টস আসছিল এরকম, এই জন্যই আমি বলছি যে আপনার এই ইউটিউবে ভিডিও দেখেন জন্যই আমি টাকা পাই বা সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসটা যখন আসে তখন আমি মিটমিটিয়ে হাসি, আর শুধুমাত্র এই জিনিসটাই চিন্তা করি যে বৃক্ষ যত বেশি ফলবান সে বৃক্ষ তত বেশি অবনত। তার মানে তার উদ্ধতপূর্ণ আচরণ দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে সে বিনয়ী হওয়া শিখেনি, সে বৃক্ষের গুণটা জানে না। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন, অর্থাৎ বৃক্ষের দিকে আমাকে বারবার তাকাতে হবে। বৃক্ষকে তো আমরা প্রতিদিনই দেখি, বাড়ি থেকে বের হলেই দেখি। তো মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, যে নিজে থেকে গাছ মোটা হয়ে গেছে সেটা শেষ হয়ে গেল না, তাকে ফুল ফোটাতে হয়। তার কাজ কি? ফুল ফোটাতে হয়, ফল ধরতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা এবং সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত আর নেই। প্রয়োজনীয়তা এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। তো ব্যাপারটা হচ্ছে কি, যে বৃক্ষ কি, এখানে লেখক বলছে বৃক্ষ হচ্ছে সার্থকতার প্রতীক। কেন সার্থক আসতেছে? দেখুন, বৃক্ষ তার নিজের খাবার নিজে নিচ্ছে, নিজের ফুডটা নিজে পাচ্ছে, তাই তো, নিজের বাসস্থান তৈরি করে ফেলছে মাটির মধ্যে, নিজের একটা স্থান তৈরি করছে, প্রোটেকশনের জন্য প্লেস তৈরি হয়েছে বা প্রোটেকশন তৈরি হয়ে আছে। দেন সে ভালোবাসা পেয়ে আছে, ভালোবাসাটা পেয়ে আছে। এরপরে দেখুন, সে জায়গাটাতে আসছে ফল দিয়ে আরেকজনকে যখন পরিতৃপ্তি দিচ্ছে, পরিতুষ্ট করতেছে, তখনই সে কিন্তু সার্থক হয়ে যাচ্ছে। সো এটাই, যে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেন, যে অবস্থানেই যান, আপনি যদি আপনার জ্ঞানটাকে বিলিয়ে দেন, আপনি যদি আপনার শিক্ষাটাকে কাজে লাগান, তার মানে হচ্ছে আপনি পরিপূর্ণ সার্থক ব্যক্তি হয়ে যাচ্ছেন। এরপর আসুন এখন একটু বিপরীত কথাগুলো, কিন্তু এই কথাগুলো কিন্তু রবীন্দ্রনাথ এই কথাগুলো বলেনি। রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কথা বলছেন, সেই কথাই বলছে। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কথা বলেছেন। ফুলের মোটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। অর্থাৎ ফুলের যে মোটা হওয়া আর নদীর যে গতিপথ, সেই তার মধ্যে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পাইছেন, যে এটাই হচ্ছে মনুষ্যত্ব। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় না। তিনি যখন বলছেন যে ফুলের ফোঁটায় না, মানুষের জীবনটা নদীর মতো বহমান, তো তখন হচ্ছে লেখক বলতেছেন যে তিনি ফুল ফোটার দিকে যখন করছেন, মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় কখনো বেদনাটা প্রকাশ পায় না। কেননা ফুল যে ফুটে ওঠে এটা তো সার্থকতা, অনেক সুন্দর। তো লেখক বলতেছে ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। তো এটা কে বলতেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ফুলের ফোঁটা কিন্তু খুবই সহজ এটা বলতেছে, এমনিতেই তো অঙ্গরোদ্গম হচ্ছে, মানে হচ্ছে একটা ময়ূর এসে পুংরেণু দিল, ফুল ফুটে গেল। নদীর গতি অত সহজ নয়, নদীকে কি করতে হয়? বহমান, সামনে প্রাচীর বা অন্যান্য যা কিছু আছে সেগুলোকে বাধা ডিঙিয়ে তারপরে তাকে যেতে হয়। কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে যদি তাকানো হতো, তাহলে রবীন্দ্রনাথ ভালো করতেন। এটা বলছেন কি লেখক। এই অংশটুকু কিন্তু কার কথা? মোতাহার হোসেন চৌধুরীর কথা। বলছেন যে ফুল ফুটতেছে এটার দিকে না তাকান,
না তাকিয়ে আপনি দেখেন যে বৃক্ষ যে ফুল ফোটাচ্ছে তাতে কতটুকু কষ্ট করতেছে, তাহলেই তো ঠিক হতো। তো এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন। যে একটা জিনিস এখানে উদাহরণটা আমি যদি এভাবে দিই, আপনি মনে করেন যে খুব ভালো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করেছেন অ্যামাজন। অ্যামাজনের যদি ৮০ সালের একটা ছবি দেখেন, তাহলে ছবিটার থেকে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট ঘরের মধ্যে থেকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। আচ্ছা, হঠাৎ করে 2020 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন তিনি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছেন। এখন আমি যদি বলি যে আসলে আমাজনের জার্নিটা অনেক সহজ, এই যে শুধুমাত্র ইন্টারনেট গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয়, মাল থাকে হচ্ছে দোকানে, খরিদ্দার খরিদ করে, মানে খরিদ্দার জিনিসটা কিনে, দোকানে না গিয়ে সে কিনে কার কাছ থেকে? আমাজনের কাছ থেকে। আমাজন মধ্যস্থতাকারী, তাহলে আমাজন সেই জিনিসটাকে নিয়ে যে তার বাসায় পৌঁছে দেয়, বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে, eValue.com আছে, বা অন্যান্য অনেকগুলো আছে, আপনারা জানেন। তো এই জিনিসগুলো তারা তাহলে কি মধ্যস্থতাকারী। এখন আমি যদি চিন্তা করি যে তাদের তো টাকাও লাগতেছে না, টাকাও খরচ হচ্ছে না, আবার ব্যবসা করে লাভবানও হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি আসলে এত সহজ ছিল প্রথম দিকে? এটা না, এখন আমরা মনে করতেছি এখন কিছুটা সহজ, বাট এটাই পরিচালনা করতে, কাজ করতে কতটুকু বেগ পেতে হয় সেটা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। তো সেটাই বলছি যে ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে যখন আমরা তাকাবো, তখন রবীন্দ্রনাথ আসলে ভালো করতেন। তপবন প্রেমিক, এই কথাটা আসে, তপবন প্রেমিক কে? তপবন প্রেমিক আসলে রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথাটা কেন বলা হয়ে থাকে? যে প্রাচীন সময়টাতে, এর আগের সময়টাতে যে সাধকরা ছিলেন তারা রবীন্দ্রনাথকে বন বা বৃক্ষ প্রেমিক হিসেবেই সবাই জানতেন। সো এই জন্য বলছেন তপবন প্রেমিক। আর তপবন শব্দের অর্থটা হচ্ছে সাধনা স্থান, সাধনা করার জায়গা, যেখানে সাধনা করা যায়, বা সাধনা স্থল আপনারা লিখে নিতে পারেন, সাধনা স্থল। তো এই কেন যে তা করলেন না বোঝা মুশকিল। তো এই জায়গাটাতে আপনি লিখে রাখতে পারেন যে তপবন প্রেমিক, তপবন প্রেমিক রবীন্দ্রনাথ, এর পাশে নিচে লিখে রাখেন যে কেন এটা বলা হয়েছে, কেন কেন মোতাহার হোসেন চৌধুরী এটা বললেন। কারণ হচ্ছে প্রাচীন ভারতীয় ঋষিদের মতে, প্রাচীন ভারতীয় যারা ছিলেন তাদের মতে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হচ্ছে বৃক্ষপ্রেমিক বা অরণ্য প্রেমিক। সো এই জন্য রবীন্দ্রনাথকে অরণ্য প্রেমিক বা বৃক্ষপ্রেমিক হিসেবে জানতেন, এই জন্য তিনি বলছেন যে তপবন প্রেমিক, বৃক্ষকে ভালোবাসতেন, এটা সম্পর্কে জানতেন, এই জন্য বলছেন। তো এরপরে দেখি, বলছে জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে না। এটা আবার নিজেই বলতেছে যে নদীর গতিতে মানুষের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, যে দুঃখ যেভাবে বয়ে চলতেছে, বয়ে চলতে যত বেশি কষ্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে থেকে যতটা বেশি স্পষ্ট বোঝা যায়, আসলে কি গাছ দেখলে পারে ততটুকু বোঝা যায়? বোঝার ক্ষমতাও নেই। যে নদী বহমান, পরিশ্রম করে করে ভেঙে চুরে তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে অনেক বাধাকে অতিক্রম করতেছে, কিন্তু বৃক্ষ কি আসলে এরকম করতেছে? অতটা কিন্তু না, সেটা বলতেছে মোতাহার হোসেন চৌধুরী। তাই কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে প্রশ্নটা আসে, কে নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তাহলে কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন, তাহলে মনুষ্যত্বের প্রতীক, নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন, এর পাশে লিখে রাখুন রবীন্দ্রনাথ, রবি ঠাকুর। তো প্রথম অংশে আমরা এই পর্যন্ত আলোচনা করব, এর পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে জীবন ও বৃক্ষর প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্যায়টাতে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্বে, এর আগে প্রথম পর্বে আমরা করেছিলাম যে বলা হচ্ছিল নদীর চলার পথ হচ্ছে
অনেক কঠিন, কিন্তু বৃক্ষকে এত কষ্ট করতে হয় না। তো সেটার উত্তরে লেখক কি বলছেন? উত্তরে বলবো চর্মচক্ষুকে বড় না করে কল্পনা বা অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। তাহলে কল্পনা এবং অনুভূতির চক্ষু বলতে কি বোঝাচ্ছে? কল্পনা এবং অনুভূতির চক্ষু, এটা অর্থটা এর পাশে লিখে রাখতে পারেন, এভাবে 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 নিচে আসতে পারেন। ওরে না, আরেকটু নিচে। তাহলে এই এর অর্থটা বলতে বোঝাচ্ছে যে মনের চোখ, মনের চোখ, অর্থাৎ মনের চোখ দিয়ে আপনাকে দেখতে হবে। অনুভূতির চক্ষু মানে হচ্ছে মনের চোখ দিয়ে আপনি দেখতে পারেন, মন দিয়ে দেখুন। তো সেটা কল্পনা করুন, যদি তুলতেন তাহলে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যেত। তাহলে কি উপলব্ধি করা যেত? বৃক্ষের বেদনা, বৃক্ষর যে কান্না, বৃক্ষের যে কষ্ট, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারতেন। আর বৃক্ষের সাধনায় যেমন একটি ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনা তেমনি একটি ধীর স্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? যেমন বৃক্ষ আস্তে আস্তে ছোট থেকে বেড়ে উঠতেছে, বড় হয়ে ফলবান হচ্ছে, ফল দিচ্ছে, একটা সময় শেষ হয়ে যাচ্ছে। মানুষও কি তাই হচ্ছে না? ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে এবং একটা সময় শিক্ষা জ্ঞান লাভ করতেছে, সেই জিনিসটা আবার অন্যদের মাঝে বিলিয়ে দিচ্ছে এবং একটা সময় তার পরিণতি লাভ করতেছে। তার মানে কি এটাই হওয়ার কথা না? শুধুমাত্র আমি চিন্তা করলাম যে নদী বয়ে চলতেছে, মানুষও বয়ে চলতেছে, অর্থাৎ মানুষও দৌড়াচ্ছে জীবন চালানোর জন্য, তাহলে শুধুমাত্র নদীর সাথে কিন্তু আমি তুলনা করতে পারি না। তো সেটাই বলছে। আর এটাই হওয়া উচিত নয় কি, অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। তাহলে শুধুমাত্র কোনো কিছুর পিছনে ছুটে চলা, এটা কি মানুষের সাধনা হওয়া উচিত নয়? যে দৌড়াবো শুধুমাত্র অর্থের পিছনে, টাকার পিছনে বা সম্মানের পিছনে দৌড়াইলাম, তাহলে এই জিনিসটা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন এবং নীরব সাধনা, তা বৃক্ষে অভিব্যক্তি। অর্থাৎ যেটা আমরা বলতেছি গোপনে বা নীরবে সাধনা করা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ষ, অর্থাৎ বৃক্ষ সাধনা করে 1 বছর পরে ফল দেয়, সেই ফলটা আমরা 1 বছর পরে প্রকাশ পায়। তাহলে তার আগে কি পরিমাণ সে সাধনা করেছে, কি পরিমাণ যে তার কাজগুলো করেছে, সেই জিনিসটা কিন্তু গোপন এবং নীরবই থেকে যায় সবসময়, সেটা কিন্তু প্রকাশিত নয়। আর নদীর সবকিছু প্রকাশমান, কি করছে, কাকে ভেঙে চলে যাচ্ছে চলমান, সেটা কিন্তু নদীতে প্রকাশিত। তো আমাদের দরকার নীরব সাধনা, নীরবে নীরবে কাজ করে যাওয়া, এমন না যে প্রকাশ করতে হবে যে আমি এটা কি হয়ে গেছি। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। কেন যায় না? দেখুন, কেননা বৃক্ষকে আমরা সম্মুখ চোখে দেখতে পাচ্ছি, যে বৃক্ষ ঘরের দৌড় বেরোলেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নদীকে কি সেভাবে দেখতে পাচ্ছি? নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যাহ দেখি না, মানে প্রত্যেক দিন আমরা কিন্তু দেখি না যে সাগরে গিয়ে পতিত হচ্ছে। বৃক্ষের ফুল ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যাহ চোখে পড়ে, যে কোনো না কোনো গাছে আমি দেখতে পাচ্ছি যে ফুল ধরে আছে বা ফল ধরে আছে বা বেড়ে উঠছে, এটা কিন্তু আমি ঘর থেকে, এই যে এখানেই বলা আছে, দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি এবং সেবার বাণী প্রচার করে যায়। তাহলে বৃক্ষ কি করে? এক হচ্ছে নতি স্বীকার করে আছে, দ্বিতীয়ত শান্তি এবং সেবার বাণীটা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। এই তিনটা কাজ করতেছে হচ্ছে বৃক্ষ। এরপরে দেখুন, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদীর ব্যাপারে সাগরে পতিত হওয়া, সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। আচ্ছা, সাধনার ব্যাপারে কোনো কিছু সাধনা করলেন, তারপরে যদি প্রাপ্তি না হয়, তাহলে সেই সাধনার কিন্তু কোনো অর্থ থাকে না। এখন নদীর ক্ষেত্রে কি সাগরে পতিত হয়ে যাওয়াটাই তার সার্থকতা? এই সার্থকতা কিন্তু প্রাপ্তি প্রকাশ পায় না, যে সে কি পেল। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন, অর্থাৎ নিজে যতদিন এত কষ্ট করে বয়ে চললাম, এত বাধা ডিঙিয়ে আসলাম, সেখানে এসে আমি নিজেকে বিলিয়ে দিলাম কোথায়? সমুদ্রের মাঝে। তার মানে এটা কিন্তু তার প্রাপ্তি না, তার কোনো প্রাপ্তি না যে সে কোনো ভালো কাজ করে আসছে, সে কষ্ট করে আসছে, কিন্তু সে নিজেকে বিসর্জন দিয়ে গেল। অর্থাৎ আপনি আপনার জীবনটা পরিচালনা করলেন খুব ভালো মতো করে, তারপরে যখন আপনার সমাজের জন্য কাজ করার কথা, যখন রাষ্ট্রের জন্য কাজ করার কথা, তখন আপনি সেই কাজটা করলেন না। তার মানে সেটা হচ্ছে নিজেকে গুটিয়ে রাখা। তো এই জন্য সেক্ষেত্রে তো আপনার প্রাপ্তি কিছু নেই, আপনি শুধুমাত্র নিজেকে বিলিয়ে দিয়েছেন কাজ করে করে, আপনার প্রাপ্তির খাতায় আপনি শূন্য। তো অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে।
ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে তখন আপনা থেকেই বলতে ইচ্ছা হয় এই তো সাধনার সার্থকতা, এভাবেই তো সাধনা করতে হয়, তাই না? যে যখন আপনি দেখবেন যে ফলে ফুলে পরিপূর্ণ, তাহলে একটা উদাহরণ দিই, আপনি যদি আপনার বাড়ির পাশে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের একটা ঘর তুলতে দেখেন বা বাড়ি করতে দেখেন, তার মানে আপনি তখন চিন্তা করেন কি যে উনি ডাক্তারি পড়ছিল বা ডাক্তারি করছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছিল, ইঞ্জিনিয়ার হয়েছে, তার জন্যই কিন্তু তার বাড়িটা এত সুন্দর করে তৈরি করছে। তখন আপনার ভিতরে তৈরি হয়ে যায় কি যে না, আমিও এরকম ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এই ধরনের কিছু একজন হব, তাতে করে আমিও এরকম সুন্দর 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 একটা বাড়ি করব বা এই ধরনের কিছু একটা কাজ করব। তো ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন দেখতে পান, যে চোখের সামনে যখন দেখতে পারেন ছবি হয়ে ফুটে ওঠে, তখন আপনার সেক্ষেত্রে আপনি নিজে থেকেই বলতে পারেন যে এটাই হচ্ছে সাধনার সার্থকতা, এটাই আমি সাধনাটা করতে চাই। এই জন্যই আমাদের অনেক আগে থেকে বলে আসছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কেন গাড়ি ঘোড়ার টাকা আমরা সাধনার বস্তু হিসেবে নিয়ে নিয়েছি, কল্পনা করতে শিখছি যে এটা বোধহয় সাধনার ফলটাই হচ্ছে গাড়ি ঘোড়া। বিক্ষেপ প্রাপ্তি এবং দান, বিক্ষেপ প্রাপ্তি ও দান। তাহলে এখানে বলছে কি যে বৃক্ষের, এখানে বৃক্ষের হবে, র হবে, বৃক্ষের প্রাপ্তিও, এখানে স্পেসটা দিবেন না, বৃক্ষের প্রাপ্তিও দান। তাহলে এর যে প্রাপ্তিটা নিজের প্রচেষ্টা করে অন্যের হাতে কোনো কিছু তুলে দিচ্ছে, এইটা তার শুধুমাত্র প্রাপ্তি না, এই প্রাপ্তিটাই কিন্তু আবার দান। সে নিজে যা পেলো, ফলটা পেলো, এত কষ্ট করে একটা ফল পেলো, সেটাই কিন্তু আবার দান করে দিচ্ছে। তার মানে সে কি দুইবার ফল পাচ্ছে, যে এক ফল সে নিজে থেকে নিজের সাধনার বস্তু পেল, আবার আরেকজনের হাতে যখন তুলে দিচ্ছে তখন সে কিন্তু আরেকটা ফল লাভ করলো। কি সেটা কি? ভালোবাসা পেল, মানবিকতা। সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায়। সৃজনশীল মানুষদের মধ্যে একটা থাকে হচ্ছে প্রাপ্তি, পেয়েছে, অনেক কিছু প্রাপ্তি হয়েছে, কিন্তু তার মধ্যে দান, এই দানের বিষয়টা এবং প্রাপ্তির বিষয়টা দুইটার মধ্যে পার্থক্য দেখা যায়। যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। অর্থাৎ হচ্ছে যে সৃজনশীল মানুষের প্রাপ্তি এবং দানের মধ্যে কোনো পার্থক্য দেখি না, যেটা তার প্রাপ্তি, সে যেটা পাচ্ছে সেটাই দান। এই সৃজনশীল মানুষের সাথে তুলনা করতেছে কাকে? বৃক্ষকে। বৃক্ষ একটা সৃজনশীল, যার কারণে সে যেটা পাচ্ছে সেটাই কিন্তু সে দান করছে। আমি শিক্ষা লাভ করছি, সেই শিক্ষাটাই আমি তোমাদের মাঝে বিলিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার প্রাপ্তিটাই কিন্তু আমার এখানে দান। যা তার প্রাপ্তি তাই তার দান, অর্থাৎ আমি যেটা পেয়েছি সেটাই আমি দান করছি। সো আমার প্রাপ্তিটাই হচ্ছে আমার দান। এরপর আসুন, এরপরে কি বলছে? বৃক্ষের প্রাণে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। তাহলে এখানে কি বলছে যে বৃক্ষের প্রাণে যখন তাকাইছেন তখন তিনি অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন কবিতা আছে, তিনি বৃক্ষকে ভালোবেসেছেন, বৃক্ষের কথা বলেছেন, বৃক্ষের প্রতি। ক্লাস 8-এও একটা কবিতা ছিল গাছের এটা নিয়ে এবং বৃদ্ধকে নিয়ে। তো সেক্ষেত্রে তো লেখক বলছেন যে বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন, তার অন্তরটা। বহু কবিতা তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি যে আসলে বৃক্ষটা তার কাছে কেমন, মানবিকতার প্রতীক বা মানুষের মানব প্রেমের প্রতীক বা মানুষের সাথে তুলনীয় কিনা, এই জিনিসটা কিন্তু তিনি গদ্যে স্পষ্ট করে বলেননি, বললে ভালো হতো। তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। অর্থাৎ রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছেন, তো সেই জিনিসটা যদি বলতেন, যদি গদ্য উপস্থাপন করতেন, তাহলে আমাদের আর এত কষ্ট করে এই নদীতে গিয়ে নিজের জীবনের অর্থটা খুঁজে দেখার দরকার হতো না। আচ্ছা, এরপর আসুন পরের অংশটাতে কি বলছে? নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। তাহলে কি শোনাচ্ছে বৃক্ষ? বৃক্ষ শোনায় আমাদেরকে সার্থকতার গান। এই জিনিসটা প্রশ্ন, সার্থকতার গান শোনায়। কিভাবে শোনায়? তিনি নীরব ভাষায়, তিনি উচ্চ বাক্য না করে তিনি কিন্তু নীরব ভাষায় বলে যান। আচ্ছা, এখানে একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মুরগির যদি উদাহরণ দিই, মুরগি যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে
ছোট্ট একটা ডিম পাড়ার পরে সে কিন্তু শব্দ করে, বিভিন্ন চিৎকার করতে করতে চলে যায়। এর অর্থটা হচ্ছে যে সে যে একটা জিনিস দিল সেটা মানুষকে জানায় যে আমি তোমাকে একটা ডিম দিয়েছি। অপরপক্ষে এর চাইতে অনেক গুণ বড় ডিম হচ্ছে ঈগল পাখির। ঈগল পাখি যখন ডিম দেয় তখন সে সুন্দর মতন করে লুকিয়ে রাখে, সে কিন্তু চিৎকার চেঁচামেচি করে না যে আমিও পৃথিবীতে একটা ডিম দিয়েছি। তো এক বিষয়টা হচ্ছে যে নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতা গান শোনায়। যিনি চিৎকার চেঁচামেচি করে উপস্থাপন করতে চান সেটা কিন্তু আসলে সার্থকতার গান না। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। অনুভূতির কান মানে মনের কান বা মনের চোখ দিয়ে যেটা আমরা বলি, সেটা দিয়ে আমাদেরকে সেই জিনিসটা শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বুদ্ধির উপর, ধর্মের মানেও তাই। অর্থাৎ জীবনের মানে বুদ্ধির উপর, ধর্মের মানেও। তাহলে এখানে বলছে কি যে অনুভূতির কান দিয়ে যদি আমি শুনি তাহলে কি বুঝতে পারবো যে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, অর্থাৎ জীবন মানেই হচ্ছে বৃদ্ধি পাওয়া। আবার ধর্মের মানেও তাই, অর্থাৎ জীবন এবং ধর্মের মানেটা কিন্তু একই। জীবনের মানেও যেটা, আমার জীবনের ধর্মের মানেও ওটাই, যে বৃদ্ধি পাওয়া। প্রকৃতির যে মানুষের সে ধর্ম, প্রকৃতির যে ধর্ম, এখানে ধর্ম শব্দটা বাদ গেছে, প্রকৃতির যে ধর্ম মানুষেরও সে ধর্ম। তাহলে এই কথাটাতে দ্বারা কি বোঝাচ্ছে যে প্রকৃতি এবং মানুষের মধ্যে মিল কোথায়? তার ধর্মে। প্রকৃতিরও যেটা মিল, মানুষেরও, প্রকৃতির যেটা ধর্ম সেটাই কিন্তু আবার মানুষেরই ধর্ম। পার্থক্য কেবল তরুণতা এবং জীবজন্তুর বৃদ্ধির ওপর, তাদের নিজেদের কোনো হাত নেই। অর্থাৎ গাছপালা লতা পাতা তারা নিজেরা নিজেদের বৃদ্ধি করতে পারে না, মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। এর অর্থটা বলতে পারেন যে আচ্ছা বৃক্ষ তো নিজে নিজেই বেড়ে ওঠে না, বৃক্ষটাকে আপনি কেটে দিচ্ছেন তার মানে হচ্ছে সেটা নিজেদের উপর হচ্ছে না। জীবজন্তুর বৃদ্ধিটার নিজেদের কোনো হাত নেই, তারা আপনা আপনি গড গিফটেড বা প্রকৃতির মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। আর মানুষ বৃদ্ধি পাবে কি পাবে না সেটা হচ্ছে নিজের উপরে নির্ভর করছে। এরপর দেখুন এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও। মানুষের বৃদ্ধিটা শুধুমাত্র দৈহিক ভাবে বড় হলাম, শক্তিশালী হলাম এটাই না, আমার আত্মাটাকেও বড় করতে হবে। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। অর্থাৎ আত্মাটা সৃষ্টি করতে হয়, সেটা কখনো পাওয়া যায় না। তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে মানুষকে কি সৃষ্টি করে নিতে হয়, সেটা হচ্ছে শব্দটা হবে আত্মা। আত্মা সৃষ্টি করে নিতে হয়। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই তো আত্মা। অর্থাৎ আমি যে সুখ দুঃখ পাচ্ছি এটা উপলব্ধি করতে পারছি, বেদনা উপলব্ধি করতে পারছি, এটার মাধ্যমে যখন আমি অন্তরের মধ্যে যে পরিপক্কতা পাচ্ছি সেটাই কিন্তু আমার আত্মা। এখন একজন খুব বেশি ভালো কিছু করছে, তাতে করে সে হাসছে, এখন তুমি চুপচাপ আছো, সে করছে তো আমার কি। আবার কারো বাবা মারা গেছে, তুমি চুপচাপ আছো, বাবা তো মারা যেতেই পারে, তাতে আমার কি। সো সেই সুখ দুঃখ বেদনা উপলব্ধি করতে পারতেছো না, তার মানে সেই ক্ষেত্রে তুমি কিন্তু আত্মিক ভাবে বড় হতে পারোনি। তুমি শারীরিক ভাবে বড় হচ্ছ কিন্তু আত্মিক ভাবে বড় হতে পারোনি। তো এই যে পরিপক্কতা, অন্যের সুখ দুঃখ বোঝা, বেদনা বোঝা, সেটাই হচ্ছে আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টার, এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। তো এখানে বলছে এই আত্মারূপ ফল, অর্থাৎ আত্মার মতন যে ফলটা, অর্থাৎ ফলের বৃদ্ধিটা স্রষ্টার উপভোগ্য, স্রষ্টা এটা উপভোগ করেন। তাই মহাকবির মুখে, এখানে মহাকবি বলতে লিখে রাখেন শেক্সপিয়রের কথা বলছে মহাকবি। অনেক মহাকবি আছে, মহাকাব্য লিখলেই সাধারণত আমরা মহাকবি বলে থাকি। মহাকবি আলাওল আছে, তো অন্যান্য অনেক কবি আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। যেহেতু এর আগে আমরা অনেকবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করছি, তখন এই মহাকবি বলতে আসলে আমরা তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে করি। কিন্তু যখন আপনি এই উক্তিটার দিকে তাকাবেন যে মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রাইপনেস ইজ অল, আই হবে এখানে, রাইপনেস ইজ অল। সো পরিপক্কতায় সব, এর অর্থ পরিপক্কতায় সব, এই কথাটা বলছেন উইলিয়াম শেক্সপিয়র। আপনারা লিখে নিতে পারেন শেক্সপিয়র। সো এটা এখন এখানে পরিপূর্ণতা বলতে কি বোঝাচ্ছে, যে পরিপক্কতায় সব,
এই পরিপক্কতার অর্থটা হচ্ছে যে সম্পূর্ণরূপে বিকশিত হওয়া, সম্পূর্ণ, অর্থাৎ একটা ফল সম্পূর্ণরূপে বিকশিত তখনই হয় যখন সেটা পেকে যায়। সো এই পরিপক্কতাই হচ্ছে সব, অর্থটা হচ্ছে যে আপনি আপনার সম্পূর্ণ বিকাশটা পেয়েছেন। আত্মাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। উপভোগের শব্দটা দুইবার আসছে, উপভোগের উপযুক্ত হবে না। তাহলে এখানে আমাদের কথাটা বলছে কি যে আত্মাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলতে হবে। কেন আমরা কেন আত্মাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলব? কারণ হচ্ছে স্রষ্টার উপভোগের জন্য, স্রষ্টাকে পরিতুষ্ট করার জন্য, স্রষ্টাকে মানিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ স্রষ্টাকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম এবং গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি এবং মাধুর্য সম্পাদন সম্ভব। বলছে কি বিচিত্র অভিজ্ঞতা, অর্থাৎ বিভিন্ন বিষয়ে আপনি অভিজ্ঞতা নিতে পারেন। এক হচ্ছে ভ্রমণ করতে পারেন, মুভিতে বা বই পড়তে পারেন, তাতে করে আপনার অনেক বেশি অভিজ্ঞতা বাড়বে। প্রচুর প্রেম, প্রচুর প্রেম মানে হচ্ছে অনেকগুলো প্রেম করতে হবে এরকম কিন্তু না, এটা হচ্ছে মানবিকতা। প্রত্যেকটা জিনিসের দিকে তাকিয়ে আপনার ভালোবাসাটা যেন উঠে আসে। একটা মানুষ রাস্তায় পড়ে আছে, সেটা দেখলে আপনি যে ওখানে যাবেন, কি ছেঁড়া জামাটা আমার পড়ে আছে ময়লার মধ্যে, তাকে তুলতে যাবো, আমার মনে আমার কি ঠেকা পড়ছে, আরেকজন যে তুলুক, না এটা না। এটার প্রতি প্রেম, একটা পশু পাখি হাতি যে মারা গেছে সেটার প্রতি যদি আপনার প্রেমটা প্রকাশ পায়, ভালোবাসা প্রকাশ পায়, একটা হরিণকে গুলি করে মারা হচ্ছে, এটার প্রতি যদি আপনার ভালোবাসা প্রকাশ পায় বা ও গভীর অনুভূতি চলে আসে, তখনই হচ্ছে আত্মার পরিপুষ্টি এবং মাধুর্য আসবে। তাই তাদের সাধনায় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু, অর্থাৎ এই যে সাধনাগুলো করা হয় সেটাই কিন্তু মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু হওয়া উচিত। কিন্তু আমাদের প্রধান বিষয়বস্তু কি হয়ে আছে দেখুন, এখানে বলছে বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান। বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। কেন হতে পারে না? আপনি বিজ্ঞান শিখলেন, আপনি কম্পিউটার জানেন, আপনি সবকিছু শিখলেন, কিন্তু আপনার ভিতরে মানবিকতা নেই, মানবিক গুণ নেই, আপনি তো মানুষই হতে পারলেন না। এখন পর্যন্ত যেহেতু মানুষই হতে পারেননি, আপনি আপনার বিদ্যা দিয়ে কি করবেন? তো শুধু বিজ্ঞান বা শুধু বস্তু সম্পর্কে জ্ঞান, এটা মানুষের শিক্ষার বিষয়বস্তু হতে পারে না। শিক্ষার বস্তু কেন হতে পারে না? বলা আছে কেননা তাতে আত্মার উন্নতি হয় না, অর্থাৎ আপনার মানবিকতা, মূল্যবোধটা বা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না। উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে। তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা, অর্থাৎ আপনি যখন সাহিত্য পড়তেছেন, শিল্পকলাকে দেখতেছেন, শিল্পকলার প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, তখনই কিন্তু আপনার এই মূল্যবোধ, জীবনবোধ, অনুগত্য, মাধুর্যতা, পরিপুষ্টতা এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে হ্যাঁ, নাটক দেখতে পারেন, বিভিন্ন ধরনের শিল্প দেখতে পারেন, চিত্রশিল্প তৈরি করতে পারেন, নিজে ছবি আঁকতে পারেন, গান গেতে পারেন। তো এইগুলোর মাধ্যমে সাহিত্য রচনা করতে পারেন। এগুলোর মাধ্যমে আপনি আস্তে আস্তে মানুষ হয়ে গড়ে উঠবেন। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য, এই জন্যই শিক্ষাক্ষেত্রে হচ্ছে সাহিত্য বা শিল্পকলার এত মূল্য দেওয়া হয়। উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। অর্থাৎ বলছে কি যে এই যে বৃক্ষের এটা বলা হচ্ছে, এটা কিন্তু বৃক্ষের জীবনের একটা নিদর্শন। কিভাবে? দেখুন, বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত কেবল বৃদ্ধির ইতিহাস। তাহলে বৃদ্ধির ইতিহাস কতটুক? অঙ্কুরিত হওয়া থেকে শুরু করলো এবং শেষ পর্যন্ত ফলবান হওয়া পর্যন্ত, এটা শুধুমাত্র বৃদ্ধিরই ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গুরু অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। তাহলে বলছে কি, গাছের দিকে তাকালে আমরা কি পাই? লাভবান হতে পারি। কিভাবে? জীবনের অর্থটা পাই। জীবনের সার্থকতা হচ্ছে মানুষকে দানে, মানুষের কাছ থেকে গ্রহণে নয়। তো সেটা সম্পর্কে সচেতন হতে পারি বলে আমরা বৃক্ষের পানে তাকিয়ে থেকে চিন্তা করতে পারি। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও কিন্তু ইঙ্গিত। অতি শান্ত এবং সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। অর্থাৎ এই যে শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, এটাই যে বৃক্ষের ইঙ্গিত তা কিন্তু নয়। বৃক্ষ যে অতি শান্ত, তার সহিষ্ণুতা, অর্থাৎ সবকিছু সহ্য করে যাচ্ছে। আপনি বৃক্ষের গায়ে পেরেক মারছেন, বৃক্ষের পাতা ছিঁড়ে যাচ্ছেন, তারপর বৃক্ষকে কষ্ট দিচ্ছেন,
ফল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন না পাকতে, তারপরও সেটা কিন্তু সে সহজ সহিষ্ণুতা অর্থাৎ ধৈর্য ধারণ করা, সে কিন্তু অর্থাৎ আঘাত করার পরেও সে প্রতিঘাত করতেছে না, এটা বোঝা যায়। তো বৃক্ষের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রশান্তির ইঙ্গিত। তাহলে প্রশান্তির ইঙ্গিত কে দেয়? প্রশান্তির ইঙ্গিতটা দেয় হচ্ছে বৃক্ষ। তো এই ছিল সম্পূর্ণ রচনা। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, তারপরেও যদি কনফিউশন থাকে আমাদেরকে জানাবেন। এখন আমরা কিছু প্রশ্নের দিকে যাব। স্থূলবুদ্ধি বা শব্দের অর্থ। স্থূলবুদ্ধি বলতে বোঝায় যে সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন, অগভীর জ্ঞান সম্পন্ন, যার গভীর জ্ঞান নেই, কোনো বিষয়ে গভীর জ্ঞান নেই, তাকে বলা হয় স্থূলবুদ্ধি। দ্বিতীয়ত জবরদস্তি প্রিয়, যেটা হচ্ছে গায়ের জোরে কাজ হাসিলে তৎপর, অর্থাৎ যে কোনো কাজ করতে চাচ্ছে বিচার বিবেচনা না করে আমি গায়ের শক্তি দিয়ে, আমি হলাম চেয়ারম্যানের ছেলে, আমাকে দ্বারা হবে না, আমাকে দাম দেবে না, এটা তো হয় না। বিকৃত বুদ্ধি, বুদ্ধির বিকার ঘটেছে এমন যথাযথ চিন্তা চেতনাহীন, অর্থাৎ তার সঠিক চিন্তা চেতনা নাই, তার শুধুমাত্র বেড়ে ওঠা বা হচ্ছে টাকার প্রতি যে কোনো একদিকে ধাবিত হওয়া, সেটা মানবিকতা নেই, এরকম বিকৃত বুদ্ধি। বুলি গদ বাঁধার কথা বলা হয়েছে, কথার কথা এটা। জীবন আদর্শ, জীবনে অনুকরণে উপযুক্ত মহৎ বা শ্রেষ্ঠ দিকগুলোকে আমরা যেটা করি। আর পৃথিবীর সবচাইতে জীবন আদর্শ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনুষ্যত্ব, মানবোচিত সদ্গুণাবলী, মানুষের যে সদ্গুণগুলো আছে সেগুলোকে বলা হয় মনুষ্যত্ব, মানুষের বিশেষ গুণ বা মানুষের বৈশিষ্ট্য। তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা বলছি প্রাচীন ভারতীয় ঋষিদের মতে রবীন্দ্রনাথ তো ছিলেন অরণ্য এবং বৃক্ষ প্রেমিক, তার অনেক কবিতায় বৃক্ষের বন্দনা স্পষ্ট হয়েছে, সেই জন্য তাকে আমরা বলি তপোবন প্রেমিক বা বৃক্ষ প্রেমিক। তপোবন বলতে বোঝায় হচ্ছে ঋষির আশ্রম বা মুনি ঋষিরা যেখানে তপস্যা করতেন সেটাকে বলা হয় তপোবন। চর্মচক্ষু, দৈহিক চক্ষু, মানুষের যে চক্ষু দুইটা আছে সেই চক্ষুটাকে বলা হচ্ছে চর্মচক্ষু, মানসিক বা দিব্য দৃষ্টি থেকে এমনি তাকালাম, হ্যাঁ দেখছি। অনুভূতি চক্ষু মানে মনের চোখ, যে ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূতি করা। আমরা জানি যে ইন্দ্রিয়, এটা হচ্ছে যে আমাদের পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আছে, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়। সেই জ্ঞান ইন্দ্রিয় গুলোর মধ্যে আছে হচ্ছে চোখ, তারপর আছে নাক, কান, ত্বক। তো এই পাঁচটা হচ্ছে, এবং জিহ্বা। তো এই পাঁচটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় অনুভূতি, জ্ঞানেন্দ্রিয়। মোট ইন্দ্রিয় হচ্ছে, মোট 14টি ইন্দ্রিয় আছে আমাদের, তার মধ্যে জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে 5টি। এরপর বলা আছে নতি বা অবনত ভাব, বিনয়, নম্রতা যেটা প্রকাশ পায় সেটাকে বলা হয় যে নতি বা অবনত। সাধনা, সাফল্য বা সিদ্ধি অর্জনের জন্য, কোনো একটা ফল পাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আপনি পড়াশোনা করছেন, এটাও একটা আপনার সাধনা। আপনি নামাজ পড়ছেন সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার জন্য, এটাও এক ধরনের সাধনা। বৃক্ষের প্রাপ্তি ও দান, বৃক্ষের অর্জন হচ্ছে তার ফুল এবং ফলটাই হচ্ছে তার অর্জন, এগুলো সে অন্যের হাতে তুলে দেয়, ফলে বৃক্ষে যুগপদ প্রাপ্তি এবং দানের আদর্শ। সৃজনশীল মানে নির্মাণ সৃষ্টি তৎপর, এর পাশে লিখতে পারেন যে নতুন কিছু সৃষ্টি, নতুন ভাবে ভাবনা, সেটাকে বলা হয় সৃজনশীল। সৃষ্টি ধর্ম, সৃষ্টি বা সৃজনের বৈশিষ্ট্য, অর্থাৎ নতুন করে সৃষ্টি করার একটা বৈশিষ্ট্য থাকাটাকে বলা হচ্ছে সৃষ্টি ধর্ম। আত্মিক মানে হচ্ছে মনোজাগতিক, মনের চিন্তা চেতনার ক্ষেত্রে যেটা, তাকে বলে আমরা আত্মিক। পরিপক্কতা, সুপরিণতি জাত বা পরিপূর্ণ বিকাশ সাধন, অর্থাৎ আপনি সম্পূর্ণরূপে বিকাশ সাধন করছেন, এটাকে বলা হচ্ছে পরিপক্কতা। বস্তু জিজ্ঞাসা, বস্তু জগতের রহস্য উন্মোচন বা অন্বেষা, বস্তু জগৎ সম্পর্কে জানার আগ্রহ, অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন যে পৃথিবীটা কেন গোল, পৃথিবীতে কেন চারদিকে ঘুরতে থাকে, অর্থাৎ বস্তুর প্রতি আপনি যে রহস্য উন্মোচনের যে চিন্তা, সেটাকে আবার আমরা বলছি বস্তু জিজ্ঞাসা বা বিজ্ঞান। গুরু অর্থ বলছে প্রচ্ছন্ন গভীর তাৎপর্য। কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সংসারটা আজ স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষে পরিপূর্ণ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় লাইন, এরপরে বলা আছে যে জীবনকে সার্থক এবং সুন্দর করে না তুললে অন্যের ক্ষতি, মানুষ প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি, তাই মানুষ ক্ষতি করে। অর্থাৎ মানুষ ক্ষতি করে কেন, সেটার যদি প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে জীবনের সার্থক এবং সুন্দর করে না তুললেও অন্যের ক্ষতি, মানুষ প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি, এই জন্য। প্রাবন্ধিক জীবনের সার্থকতা বৃক্ষের মধ্যে খুঁজেছেন, বৃক্ষের মধ্যে জীবনের সার্থকতা পাওয়া যায়। তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ জীবনের গতি খুঁজেছেন নদীর গতিতে, তিনি নদীকে মনুষ্যত্বের প্রতীক হিসেবে ভেবেছেন। মানুষের জীবনের সাধনা অনবরত দিয়ে চলা উচিত নয়, অর্থাৎ সাধনা
অনবরত চলা উচিত না। বৃক্ষের মধ্যে রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টি ধর্ম দেখেছেন। বৃক্ষ বৃদ্ধি ছাড়া প্রশান্তির ইঙ্গিত দেয়। অহংকার বিচার বিবেচনা এবং চিন্তা চেতনাহীন লোকদের প্রধান দেবতা। অহংকার, আমরা এই কথাগুলো বলছি। শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধ, লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধে, সেটা হচ্ছে মোতাহার হোসেন। এ পর্যায়েতে আমরা পাঠ পরিচিতিতে যাব। পাঠ পরিচিতিতে বলা আছে মোতাহার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার বিখ্যাত গ্রন্থ, সেটা হচ্ছে সংস্কৃতি কথা। এই গ্রন্থ থেকে সংকলিত হয়েছেন। পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলে ধরেছেন বৃক্ষের সঙ্গে। অর্থাৎ বৃক্ষ যেভাবে কাজ করে তিনি দেখেছেন বৃক্ষের বিকাশ কিভাবে হয়ে থাকে, পরিপূর্ণতা কিভাবে হয়, সার্থকতার পিছনে কি কি রয়েছে, নীরবে সাধনা করে যাচ্ছে সেটা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের ক্ষেত্রে আমাদের এই সার্থকতার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত। তাহলে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রিয় মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ এবং সার্থক মানুষ। শেষ করব মোতাহার হোসেন চৌধুরীর একটা খুব সুন্দর উক্তি দিয়ে। যদিও এই উক্তিটা তোমাদের বয়সে একটু কাজে লাগতে পারে, খুব বেশি কাজে লাগবে বলে আমি মনে করি না। ইংরেজি একটা শব্দ আছে যে শব্দটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? লাভ। এই লাভ, আর বাংলাতেও সেই শব্দটাই আছে লাভ, একসঙ্গে যায় না। একসঙ্গে কেন যায় না দেখুন। এই লাভ বলতে কি বোঝায়? যেটা ক্ষতি হয়নি, কোনো কিছুতে প্রাপ্তি আছে, সার্থক হতে পারবেন, কোনো কিছু যতটুকু দিবেন তার বিনিময়ে আরো কিছু পাবেন। লাভের খেয়াল থাকলে, অর্থাৎ বেশি পাওয়ার ইচ্ছা থাকলে, যতটুকু দিবেন তার চেয়ে বেশি পাওয়ার ইচ্ছা থাকলে লাভ মানে হচ্ছে ভালোবাসা ব্যর্থ হয়ে যায়। এই জন্য কোনো কিছু পাওয়ার আশা রেখে ভালোবাসলে সেই জিনিসটা আসলে ব্যর্থ ভালোবাসা। তো এটা বলছেন মোতাহার হোসেন চৌধুরী। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে ওই যে, যদি শিক্ষা পেয়ে থাকেন তাহলে গালি দিবেন না, গঠনমূলক সমালোচনা করবেন। আপনি বলবেন না কিছু, এটা আমি বলছি না, গঠনমূলক সমালোচনা করে যাবেন যে এটা ভুল হয়েছে বা এই ধরনের কথা না বললেও হতো। সো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বাংলা অন্য আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।